নমস্কার, শুনছেন সাহিত্যিক বুদ্ধদেব গুহর চারুমতি। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর গল্প শেষে একটা লাইক দিয়ে যাবেন। আজ শোনাব উপন্যাসের ৫ম পর্ব। চারুমতি পিছনের বারান্দাতে বসে দুবার পড়ল চিকুরের চিঠিটা। পড়ার পরে অন্যান্য চিঠিগুলিও একে একে খুলে পড়ল। ডাকে কত কি আসে! শিল্প প্রদর্শনীর আমন্ত্রণ, সঙ্গীত সভার আমন্ত্রণ, নানান রকম সামগ্রীর বিজ্ঞাপন, নানা ক্রেডিট কার্ডের বিপণন বিষয়ক চিঠি, নানা ব্যাংকের ইনভেস্টমেন্ট কোম্পানির বিজ্ঞাপনী দামামা। এসবের মধ্যে চিকুরের মতো চিঠি কমই থাকে, থাকলে মন এক বিশেষ প্রসন্নতায় ভরে ওঠে। চিঠি সব পড়তে পড়তে প্রায় 4টে বাজল। 4:15 থেকে 4:45টার মধ্যে চা খায়ও। 4:15টার সময় লেমন টার্ট, চিজ স্ট্র এবং নারকোলের তক্তির সঙ্গে চা নিয়ে এলো মালতী। জার্মানির রোজেনথালের এই চায়ের পটটাই শুধু নয়, সেই পট থেকে রান্নার হাঙ্গারিয়ান টি কোজি পর্যন্ত তার মায়ের আমলের। মা বলতেন, জিনিস কেনা সোজা, তাকে যত্ন করে রাখা কঠিন। লক্ষ্মী থাকেন শুধু সেই ঘরেই যেখানে যত্ন আছে, যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, যে বাড়ি ঝকঝক তকতক, নোংরা অপচয় অবহেলা লক্ষ্মীর দু চোখের বিষ। লক্ষ্মী পূর্ণিমার আগে আগে শরতের সুনীল আকাশে যখন শারদ চাঁদের পাতলা রূপোর মতো চাদর ঝুলত, চারুমতির মা একটি বাংলা গান গাইতেন লক্ষ্মীর বন্দনার। এই গানটি নাকি কলকাতার কোনো বাইজির গলায় রেকর্ড করা ছিল। মায়েরা যে কত কি জানতেন ওড়িশারই প্রত্যন্ত প্রদেশে বসে। ওড়িয়া তো বটেই, প্রায় প্রত্যেক উল্লেখযোগ্য বাংলা এবং ইংরেজি পত্রপত্রিকাও আসত তখন রানী বসাতে। যে শিক্ষার কথা ভাবে বা বলে চারুমতি, দেশের ছেলে মেয়েদের যে শিক্ষাতে শিক্ষিত করার তাগিদ তার মধ্যে তীব্রভাবে জেগেছে, সেই শিক্ষার সংজ্ঞা ছেলেবেলা থেকেই তার জীবনে রোপিত হয়ে গিয়েছিল তাদের পরিবারের পরিবেশে এবং মা বাবার মুক্তমনা দৃষ্টিভঙ্গির মাধ্যমে। চিকুরের চিঠির উত্তর লিখতে বসল চারুমতি চা খেয়ে ওঠে। রানীবসা ছকমানিনী হয়ে জেলা সম্বলপুর। বন্ধু, যখন তোমার চিঠির জন্য মনের মধ্যে এক কাঙালপোনা বোধ করছিলাম, চিঠি ঠিক সেই সময় এলো। ভুল করো না বোকাবাবু, এই কাঙালপোনা তোমার জন্য নয়, তোমার চিঠির জন্য। খুব ভালো লাগলো। বিশেষ করে ভালো লাগলো এই কারণে যে গতকাল মিসেস পারিজা অর্থাৎ গিরিজা দিদিরও একটি চিঠি পেয়েছি। আশ্চর্য, শিক্ষার ব্যাপারে তোমাদের দুজনের চিন্তা ভাবনার খুবই মিল আছে, জেনে ভারী আহ্লাদ হলো। স্কুল করব ভেবেছিলাম ক্ষণিকের এক সিদ্ধান্তে। আমার সেই স্ফুলিঙ্গ গিরিজা দিদি আর তোমার উৎসাহের বাতাসে যে এমন প্রজ্বলন্ত অগ্নি হয়ে উঠবে তা কে ভেবেছিল? অগ্নি তো চিতাতেও থাকে, কিন্তু এই অগ্নি যজ্ঞের আগুন। মহতি কোনো উদ্দেশ্যেই অগ্নি প্রজ্বলিত হবে। গিরিজা দিদি আমাদের স্কুলের কারিকুলাম নিয়ে চিন্তাভাবনা করছেন, আমিও করছি। আমি চাই তুমিও করো। তাতে গান বাজনা, খেলাধুলো, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সব থাকবে। যা কারিকুলামে থাকবে না, কিন্তু যা গড়ে তোলার জন্যই আমার এই স্কুলের পত্তন, তা হচ্ছে চরিত্র। সহবতার চরিত্র ছাড়া আমাদের সব বিদ্যাই বৃথা। আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের অনুমোদন চাইব না, কারোর কাছ থেকে আর্থিক সাহায্য চাইব না। আমাদের স্কুল থেকে পাশ করা ছেলেমেয়েরা জীবিকার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরবে না, তারা স্বয়ংভর হবে। আমি তো চাই তারা অন্য কিছু না করে প্রাইভেটে বিএ এমএ ডিগ্রি নিয়ে প্রত্যেকে একটি করে স্কুলের পত্তন করবে। সেই সব স্কুল অবশ্যই অবৈতনিক হবে না, কারণ আমার মতো ভাগ্যবতী সকলেই নন। জীবনের জন্যই কোনো না কোনো জীবিকার প্রয়োজন আছেই। তাদের জীবন যাতে অসচ্ছল না হয়, তাদের জীবনও যাতে আমার অথবা গিরিজা দিদির মতো স্কুলের আদর্শ সম্বল না হয়, তা দেখা আমাদের কর্তব্য হবে। তারা গৃহী হবে, সাধারণার্থে কৃতী হবে, কিন্তু তাদেরই মাধ্যমে ওড়িশার গ্রাম গ্রামান্তরে আমাদের স্কুলের মতো স্কুল ছেয়ে যাবে। আমরা আমাদের গড়ে তোলা পুঁজি থেকে এদের প্রারম্ভিক অনুদান দেব। হাউজিং ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে এদের স্কুলের জমি বাড়ির জন্য ঋণ পাইয়ে দেওয়ার জন্য আমরা ওয়ারেন্টি দেব। আমরা তখন বিশ্বভারতীর মতো একটি বিশ্ববিদ্যালয় গঠন করে
আমরাই সেই সব স্কুলকে অ্যাফিলিয়েশন দেব। তাদের স্কুলে কোনো রকম আর্থিক অনিয়ম ও অপচয় যাতে না হয় সেদিকেও আমাদের কড়া নজর রাখতে হবে। তোমার কোনো জানা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে কি? অবিলম্বে তার সঙ্গে আমার যোগাযোগ করতে হবে, যাতে দেশের মধ্যে থেকে এবং বিদেশ থেকেও যারা আমাদের স্কুলে অনুদান দেবেন তারা যেন করের ছাড় পান। স্কুলের অ্যাকাউন্ট কিভাবে রাখতে হবে, খাতাপত্র এবং ভাউচারের ফর্ম ইত্যাদি সবই এখন ঠিক করতে হবে। সময় আর বেশি নেই। কোনো চুরি চোট্টামি তো করব না আমরা, তাই আমাদের আপাতত একজন অবসরপ্রাপ্ত ভালো অ্যাকাউন্টেন্ট যদি আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের সঙ্গে হাত মেলাতে চান তবে তো আরও চমৎকার। তিনি আজীবন আমাদের এই সংস্থার সঙ্গেই থাকবেন। গিরিজা দিদি, আমি অথবা তুমিও যদি মরে যাই বা কোনো কারণে এই সংস্থা ছেড়ে দিই, তাহলেও সংস্থা যাতে নির্বিঘ্নে চলতে পারে, আমাদের উদ্দেশ্য ও আদর্শ যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়েও আইন কানুন মোতাবেক যা করণীয় তাই আমাদের করতে হবে। তুমি একজন প্রশাসক, তাই তোমার উপরে আমি এসব ব্যাপারে বিশেষভাবে নির্ভর করব। যা কিছু করার তার সব কিছুই আমাদের তাড়াতাড়ি করতে হবে, সময় আর নেই। গিরিজা দিদি এপ্রিলের শেষাশেষি চলে আসছেন। আমি বলেছিলাম এত দেরি যখন হলো তখন বৃষ্টি নামার পরেই আসুন, গরমে এসে মানিয়ে নেওয়া মুশকিল হবে। ভয় হয় অসুস্থ না হয়ে পড়েন। সম্বলপুরে গত বছর মে মাসের শেষে 50 ডিগ্রি সেলসিয়াস উঠেছিল গরম। 300 জন মানুষ গরমে মারা গিয়েছিল। স্কুল আরম্ভ হওয়ার আগে যদি গিরিজা দিদির কিছু হয়ে যায় তাহলে তো সবই ভেস্তে যাবে। তোমার জন্য আমার দরজা চিরদিনই খোলা থাকবে, তবে তোমার মতিগতি ঘাস ফড়িংয়ের মতো। তোমাকে দেখলে মনে হয় এখনো কিন্ডারগার্টেনের ছাত্র। এই এখানে বসলে তো পরক্ষণে সেখানে তিরিং করে লাফিয়ে গেলে, আবার পরক্ষণেই পিরিং করে অন্যখানে। সারা জীবনই ঘাস ফড়িং হয়ে থেকো না, শামুকের মতো স্থিতপ্রাজ্ঞ হওয়ার চেষ্টা করো। কবে আবার আসবে? চলে এসো যত তাড়াতাড়ি পারো। আমাদের স্টাফ কোয়ার্টার্সের জন্য আরও অনেক প্রভিশনস রাখতে হবে। যদি সত্যিই তুমি আসো আমাদের স্কুলে। আর চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কথাটা ভুলো না, অডিটরও তো চাই। চিঠি শেষ করার আগে আমাকে লেখা গিরিজা দিদির চিঠির একটা অংশ তোমাকে তুলে দিলাম। চারুমতি, শিক্ষা ব্যাপারটা যারা ছেলে খেলা ভাবেন তাদের বর্জন করো। একজন মানুষের, সে তিনি পুরুষই হন কি নারী, সবচেয়ে বড় সম্পত্তি, সবচেয়ে বড় বর্মই হচ্ছে শিক্ষা। প্রসঙ্গত মনে পড়ে গেল গত রাতেই আমেরিকার প্রথম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের শিক্ষা বিষয়ক একটি উপদেশের কথা। এই কথাগুলো একটি চিঠিতে তিনি তার শিশুপুত্রের শিক্ষককে লিখেছিলেন। হি উইল হ্যাভ টু লার্ন, আই নো, দ্যাট অল মেন আর নট জাস্ট, অল মেন আর নট ট্রু, but teach him also that for every scoundrel there is a hero, that for every selfish politician there is a dedicated leader. Teach him that for every enemy there is a friend. It will take time, I know, but teach him, if you can, that $1 earned is of for more value than 5 found. Teach him lose, and also to enjoy winning. Steer him away from envy if you can. Teach him the secret of quiet laughter. Teach him, if you can, the wonder of books. But also give him quiet time to ponder the eternal mystery of birds in the sky, bees in the sun, and flowers on a green hillside. In school teach him it is far more honorable to fall than to cheat. Teach him to have faith in his own ideas, even if everyone tells him they are wrong. Teach him to be gentle with gentle people and tough with the tough. Try to give my son the strength not to follow crowd. When everyone is getting on the bandwagon, teach him to listen to all men, but teach him also to filter all the hears on a screen of truth and take only the good that comes through. Teach him, if you can, how to laugh when he is sad. Teach him there is no shame in tears. Teach him to scoff tyrants and to beware of too much sweetness.
Teach him to sell his brawn and brain to the highest bidders, but never to put a price tag on his heart and soul. Teach him to plug his ears to a hollowing mob and to stand and fight. Treat him gently, but do not cuddle him, because only the taste of fire makes fine steel. Let him have the courage to be impatient. Let him have the patience to be brave. Teach him always to have sublime faith in himself, because then he will always have sublime faith in humankind. This is a big order, but see what you can do. He is such a fine little fellow, my son. এই উপদেশটি ছাপিয়ে নিয়ে আমাদের সব শিক্ষক শিক্ষিকাকে দিতে হবে। শুধু ছাপিয়ে দিলেই হবে না, তাদের প্রত্যেকের মনের মধ্যে গেঁথে দিতে হবে। আজকে আরও অনেক চিঠির উত্তর দিতে হবে, তাই শেষ করছি। ভালো থেকো, সময় মতো খাওয়া দাওয়া করো, শরীরের যত্ন নিও। যে তোমাকে রেঁধে বেড়ে দেয় তাকে একবার আমার কাছে নিয়ে আসতে পারো? কি খাও না খাও সব জেনে নিতাম, কিছু রান্না শিখিয়েও দিতাম। ভাবছি আমি তোমার কাছে গিয়ে উপস্থিত হব একদিন, না বলে কয়ে। ভেবে দেখো, তোমার নিষ্কলঙ্ক পুরুষের ভাবমূর্তি তাতে বিঘ্নিত হবে না তো? গেলে রাতেও থেকে আসবো। তোমার স্পেয়ার বেডরুম আছে? জানিও। চিঠি লিখো। এখন দেখছি স্কুল যদি হয়ই, তবে ইলেকট্রিসিটি আর টেলিফোন নেওয়াটা জরুরি হয়ে পড়বেই। তুমি কি বলো? ইতি তোমার বন্ধু চারুমতি। কলকাতাতে ব্রিটিশ কাউন্সিল এবং এশিয়াটিক সোসাইটিতে একটু কাজ ছিল, তাই গিরিজা ভুবনেশ্বর থেকে কলকাতাতে এসেছিলেন। ব্রিটিশ কাউন্সিল ভুবনেশ্বরেও আছে, কিন্তু কলকাতার ব্রিটিশ হাই কমিশনের ডেপুটি হাই কমিশনার মিস্টার সাইমন স্ক্যাডনের সঙ্গেও একটু দরকার ছিল। গিরিজার দিদির বড় মেয়ে লন্ডন ইউনিভার্সিটি স্কুল অফ এশিয়ান অ্যান্ড আফ্রিকান স্টাডিজের একটি নতুন বিষয় নিয়ে পড়তে চাইছে, সে বিষয়ে একটু খোঁজ খবর নিয়ে যাবে গিরিজা। তাছাড়া সাইমন তার চেয়ে বয়সে অনেক বড় হলেও অক্সফোর্ডে ওরা একই সময় ছিল। একজন শিক্ষক, অন্যজন ছাত্রী। সাইমনের অগাধ পাণ্ডিত্য আর শিশুসুলভ চাপল্য একই সঙ্গে অবস্থান করে। যারা একবার সাইমন স্ক্যাডনের সঙ্গে পরিচিত বা ঘনিষ্ঠ হয়েছেন, তাদের পক্ষে তাকে ভোলা আদৌ সম্ভব নয়। তাছাড়া এশিয়াটিক সোসাইটির লাইব্রেরিয়ান মিতালি দিদিও চমৎকার মেয়ে, ভেরি হেল্পফুল। চারুমতি স্কুলের ব্যাপারেও কিছু পরামর্শ আছে তার সঙ্গে। এই সব কারণেই কলকাতাতে আসতে হলো। দুদিন থেকে কাজ সেরে শতাব্দী ধরে ঝাড়সুগদাতে নামবে। সেখান থেকে টিটলাগড় প্যাসেঞ্জার ধরে বামরা যেতে পারত, তারপর বামরা থেকে রানীবসা। কিন্তু চারুমতি বলেছে সে নিজে গাড়ি নিয়ে আসবে ঝাড়সুগদা স্টেশনে গিরিজাকে নিতে, তাই ঝাড়সুগদাতেই যেতে হবে। কলকাতা কিছুদিন আগেও মূলত বাঙালিদেরই শহর ছিল, কিন্তু আজকাল খাস কলকাতাতেই বাঙালিরা সংখ্যালঘু হয়ে পড়েছে। ক্রমাগত অন্য ভারতীয়দের আর্থিক দাপটে তারা মূল শহর থেকে দূর দূরান্তরের শহরতলিতে চলে যাচ্ছে। ঠিক কী সংখ্যাতে যে সরে যাচ্ছে তা শহরতলি থেকে আসা ও যাওয়া ট্রেনগুলিকে লক্ষ্য করলেই বোঝা যায়। মুম্বাইও কসমোপলিটন শহর, কিন্তু মহারাষ্ট্রীয়দের অবস্থাও বাঙালিদের মতো নিজ বাস থেকে তাড়িত হলেও তাদের আর্থিক অবস্থা সম্ভবত বাঙালিদের থেকে অনেকই ভালো। যে কোনো ট্রেন থেকে নামা যাত্রীদের পোশাক আশাক, বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করলেই যাত্রীদের আর্থিক অবস্থার কিছুটা অনুমান করা সম্ভব হয় হয়তো। এক সময় কলকাতায় সমস্ত ভারতের অবিসংবাদী সাংস্কৃতিক পীঠস্থান ছিল, এখন সে দাবিও করতে পারে না কলকাতা। ব্যবসাদার, শিল্পপতি, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনের উচ্চ পদস্থ কর্মচারীদের কথা ছেড়েই দিলাম। পশ্চিমবঙ্গ এখন অন্য সব প্রদেশীয় ছাড়াও অগণ্য ওড়িয়া আইএএস, আইসিএস, আইআরএস অফিসাররা বাস করেন। ওড়িয়ারা আর শুধুমাত্র পাচক, ঠাকুর, পানের দোকানি বা প্লাম্বার মিস্ত্রির পেশাতেই কলকাতাতে সীমাবদ্ধ নেই। নানান রকম সাধারণ ও কায়িক শ্রমের চাকরির ক্ষেত্রেও, বিশেষ করে পরিচারক, ড্রাইভার এবং অফিসের নানা অধস্তন কর্মচারীদের চাকরিতে অবাঙালি নিয়োগকারীরা বাঙালির চেয়ে ওড়িয়া ও বিহারি কর্মী বেশি পছন্দ করেন বলেই প্রতিদিন ওইসব ক্ষেত্রেও বাঙালির সংখ্যা কমছে। স্ট্রাইক, ঘেরাও এবং বন্ধের মাধ্যমে ডান এবং বামপন্থী ট্রেড ইউনিয়নরা যে
বঙ্গভূমির প্রকৃত ভালো আদৌ করেনি, এ কথা আজ যদি তারা বুঝেও থাকেন, তবু সম্ভবত অনেকই দেরি হয়ে গেছে। স্বার্থান্বেষী মুষ্টিমেয় মানুষের পাপের ফল ভুগতে হচ্ছে কোটি কোটি সাধারণ বাঙালিদের। এসব কথা ভাবলে গিরিজা সত্যি কষ্ট পান। যদিও তিনি নিজে বাঙালি নন, বাঙালি না হয়েও বাংলা গান, বাংলা সাহিত্য, বাংলা চিত্রশিল্প, চলচ্চিত্র সম্বন্ধে তার মনের কোণে এক বিশেষ স্থান শিশুকাল থেকেই তার উচ্চশিক্ষিত পরিবারের পারিবারিক আবহাওয়ার কারণে শিকড় গেড়েছিল। গিরিজার বাবা দীনবন্ধু পারিজাত শিক্ষক ছিলেন কটকের একটি নামকরা স্কুলে। ভালো ইংরেজি জানলেই যে ভারতীয়ত্ব বিসর্জন দিতে হবে, অথবা ইংরেজিতে বিশারদ হওয়াই যে শিক্ষিত হওয়ার একমাত্র প্রমাণ নয়, এই কথা শৈশবাবস্থা থেকেই গিরিজা বুঝেছিলেন। দীনবন্ধু বাবুর মতো প্রকৃতার্থে শিক্ষক যারা, তাঁরা শিশু ও কিশোরদের চরিত্র গঠনের শিক্ষা দিতেন, শুধুমাত্র নোট বই মুখস্থ করার শিক্ষাই নয়। আজকাল তেমন শিক্ষক বড় কমই দেখা যায় ভারতবর্ষে। দীনবন্ধুবাবুদের প্রজন্মের শিক্ষকেরা গরিব ছিলেন, কিন্তু দীন ছিলেন না। তাঁদের ভার কম ছিল, কিন্তু সার মোটেই কম ছিল না। জজ, ম্যাজিস্ট্রেট, কলেজের অধ্যক্ষ, ছাত্ররা দূর থেকে এসে পা ছুঁয়ে তাদের প্রণাম করে তারা জীবনে যা কিছু হয়েছেন তা যে দীনবন্ধুদেরই জন্য, একথা নূতন করে এবং ভক্তিভরে স্মরণ করতেন। গিরিজা যে চারুমতির প্রস্তাবে সায় দিয়েছিলেন, তার পেছনে বহু বছরের অবচেতনের মানসিক প্রস্তুতি ছিল। দেশে বিদেশে অনেক শিক্ষায়তনেই তিনি শিক্ষকতা করেছেন, কিন্তু নিজেদের হাতে তৈরি কোনো স্কুলে নিজেদের নির্ধারিত পাঠ্যক্রমের মাধ্যমে ছেলে মেয়েদের মানুষ করতে পারবেন, এই ভাবনাটাই গিরিজাকে রীতিমতো নেশাগ্রস্ত করে তুলেছে। প্রকৃত বিদ্যায়তনের কাজ ছাত্রছাত্রীদের গায়ে শিক্ষার চারপাশ বা তকমা অথবা জীবিকার্জনের ছাড়পত্র সেঁটে দেওয়া নয়। তার চেয়ে অনেকই বড় কাজ শিক্ষায়তনের। শিক্ষকেরা মানুষ গড়ার কারিগর। ভারতবর্ষ যখন স্বাধীন হলো, তখন ভারতের শেষ বড়লাট ইংল্যান্ডের রাজাকে একটি রিপোর্ট দাখিল করেছিলেন ইংরেজদের 200 বছরের রাজত্বের শতাব্দী তামামি করে। ইংরেজরা যে ভারতীয়দের চরিত্র গঠন নিয়ে মাথা ঘামাননি, তার কারণ বুঝতে বেশি বুদ্ধির দরকার হয় না। কারণ ভারতীয়দের চরিত্র তেমনভাবে গঠিত হলে ইংরেজরা 200 বছর রাজত্ব করতেই পারত না। সে কারণেই তাদের রাজত্ব যাতে সহজে চালানো যায়, তাই ইংরেজের পা চাটা ইংরেজি নবিশ তৈরি করতেই তারা বেশি মনোনিবেশ করেছিলেন। প্রকৃত চরিত্র যাদের আছে, তেমন ভারতীয়রা স্বাভাবিক কারণেই কোনোদিন তাদের পছন্দসই ছিল না। কিন্তু দেশ স্বাধীন হয়েছে 50 বছরেরও বেশি। এই প্রণিধানযোগ্য সময়েও শিক্ষা ব্যবস্থার কী উন্নতিটাই বা হলো। মুষ্টিমেয় ইংরেজি মিডিয়াম স্কুলে কিছু কালোবাজারি ব্যবসাদার, ঘুষখোর আমলা, চোরাচালানকারীদের ছেলেরাই ভিড় করে পড়তে আসে। তাদের ইউনিফর্ম, হাবভাব, মুখচ্ছবি দেখলেই তাদের মধ্যে অনেকেই যে উচ্চ বংশজাত নয়, সে কথা বোঝা যায়। এরা যে ভারতবর্ষকে উদ্ধার করতে সেই সব স্কুলে ভর্তি হয়নি, শুধুমাত্র অনেক টাকা রোজগার করবে, ভালো খেতে, ভালো পড়তে, জীবন এনজয় করতে লেখাপড়া করছে, তা স্পষ্ট বোঝা যায়। সারা দেশেই জীবনের সংজ্ঞা বদলে গেছে। জীবিকাই এখন জীবনের ওপরে ছড়ি ঘোরাচ্ছে। সকলেই চোখে ঠুলি পরানো ঘোড়ার মতো দৌড়ে যাচ্ছে সমুখপানে। কেন দৌড়চ্ছে, কোথায় যাবার জন্য দৌড়চ্ছে, এসব ভাবার সময় তাদের কারোরই নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে এসে মন খারাপ হয়ে গেল ওর। বিদেশি বিশ্ববিদ্যালয়ের কথা ছেড়েই দিল। কিন্তু পুনে, মুম্বাই, দিল্লি, জওহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধী, হায়দ্রাবাদ, মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে আহমেদাবাদ ইনস্টিটিউট অব ডিজাইন্স, এমনকি ছেলেবেলাতে কলকাতাতে বেড়াতে এসে যে বিশ্ববিদ্যালয় দেখেছিল, তার সঙ্গেও এই বিশ্ববিদ্যালয়ের ছবি একেবারেই মেলাতে পারল না। অথচ কে না পড়েছে একসময় এই বিশ্ববিদ্যালয়ে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভারতের 2 রাষ্ট্রপতি এবং সারা দেশের আরও কত বড় বড় মানুষে। একটা সময় ছিল যখন পড়াশোনা করতে, চিকিৎসা করাতে সারা ভারতবর্ষই আসতো কলকাতাতে, আর আজ হয়ে গেছে একেবারেই উল্টোটা। তবে কলকাতা বিশ্ববিদ্যালয় সম্বন্ধে গিরিজার মোহ কেটে গিয়েছে নীরদ শ্রী চৌধুরীর একটি লেখা পড়ে। লেখাটি একটি বাংলা সাপ্তাহিকে প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ যেহেতু স্কুল কলেজ থেকে ডিগ্রি পাননি, ম্যাট্রিক পরীক্ষার পূর্বসূরি, এমনকি এন্ট্রান্স পরীক্ষা পর্যন্ত পাশ করেননি,
তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন ঈর্ষাকাতর কুপমণ্ডুক অধ্যাপক, লেখক এবং তৎকালীন অগণ্য কবি সাহিত্যিক রবীন্দ্রনাথকে লেখক বলেই স্বীকার করতেন না, এমনকি তার বাংলা জ্ঞান পর্যন্ত স্বীকার করতেন না। বৈয়াকরণ আর কবি সাহিত্যিক যে সমার্থক নন, এই কথা মেনে নিতে সেই সব মূর্খ পণ্ডিতদের অভিমানে লাগত। তার প্রমাণ 1914 সনের ম্যাট্রিকুলেশন পরীক্ষার বাংলা প্রশ্নপত্রে তাঁদেরই মধ্যে কারো রচিত একটি প্রশ্ন ছিল, রিরাইট দ্য ফলোয়িং ইন চেস্ট অ্যান্ড এলিগেন্ট বেঙ্গলি। নিচে রবীন্দ্রনাথের ছিন্ন পত্রাবলীর একটি অংশ উদ্ধৃত করা হয়েছিল অবশ্যই রবীন্দ্রনাথকে আঘাত করতেই, কিন্তু তাদের হয়তো জানা ছিল না যে কিছু মানুষ এ সংসারে থাকেন যাদের মান কাচের বাসনের মতো ঠুনকো নয়। গিরিজা নিজে অধ্যাপিকা বলেই অধ্যাপক অধ্যাপিকাদের মধ্যে সকলেই যে মহান নন, বিশেষ করে স্বদেশে যেখানে রাজনীতি, দলবাজি ও ক্ষুদ্র স্বার্থই সবচেয়ে বেশি বলবান উপাদান, তা তিনি জানেন। আর জানেন বলেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবার এক তীব্র তাগিদ বোধ করেন। তার ক্ষমতা বা সাধ্য অতি সীমিত, তা তিনি জানেন, কিন্তু জেদ যদি তীব্র হয়, যদি সত্যি সত্যি কিছু করার ইচ্ছা থাকে, তবে কিছু করা যায় কি না যায় সে সম্বন্ধে ভাবনা চিন্তা করতে ক্ষতি কোথায়? ক্ষতি নেই বলেই চারুমতির আন্তরিক ডাক তাকে এমন করে দীপিত করেছে। তাই সেই ডাককে উপেক্ষা করতে পারেননি গিরিজা। এসেছিলেন 3 দিনের জন্য, কালই ফিরে যাবেন সম্বলপুর এক্সপ্রেসে। আজ রাতে বন্ধু রোহিণী আর সুশ্রুত ঘোষ তাকে খেতে ডেকেছে তাদের সল্টলেকের বাড়িতে। আগে একবারই মাত্র সল্টলেকে এসেছিলেন, বছর 5 আগে। গোলক ধাঁধার মতো মনে হয়েছিল, গোল চক্করের পর গোল চক্কর। তাই গিরিজা বলেছিলেন রোহিণীকে গাড়ি পাঠিয়ে যেন তাকে নিউ কেনিলওয়ার্থ হোটেল থেকে তুলে নিয়ে যায়। তাই করবেও বলেছে রোহিণী। কলেজ স্ট্রিটের ফুটপাতের বইয়ের দোকানগুলো সেই রমরমা আর নেই। কত দুষ্প্রাপ্য বই না একসময় পাওয়া যেত এখানে। গিরিজার মাস্তুতো দাদা রাজেন বালা ছিলেন এইসব দোকানের বিচক্ষণ খরিদ্দার। কটকের বাড়িতে তিনি যে লাইব্রেরি গড়ে তুলেছিলেন তা দেখার মতো। কোন বিষয়ের ওপর যে ছিল না বই, অদম্য খিদে ছিল তার জ্ঞানের। বই ভরা ঘরে পা ছড়িয়ে এক দিগন্ত থেকে অন্য দিগন্তে ছুটে যাওয়ার আনন্দের সঙ্গে ইন্টারনেট ব্রাউজ করার আনন্দের কোনো তুলনাই হয় না। তার অকাল মৃত্যুর পর তার একমাত্র অপার অশিক্ষিত আইপিএস শালা বইগুলোকে ঠোঙার দোকানের কাছে বিক্রি করে দেন আর আলমারিগুলোকে ছুতোর মিস্ত্রির কাছে। লাইব্রেরি ঘরে ইন্টেরিয়ার ডেকোরেটর ডেকে জমকালো ঘোরানো সেলার, অনেক স্টুল ও আয়না সমেত ইটালিয়ান ধাঁচের ফার্নিচার পরিপাটি করে সাজিয়েছেন। সেখানে সে আর তার ফাঁকা আতেল বন্ধুবান্ধবীরা রাজা উজির মারেন, হুইস্কির গ্লাসে সোডার বিড়বিড়ানি তুলে ওড়িশা সহ সারা দেশের সাংস্কৃতিক ভবিষ্যৎ নির্ধারণ করেন। মাঝে মধ্যে যেদিন রাজনীতির আলোচনা হয় সেদিন খিচুড়ির সঙ্গে আকণ্ঠ রাম খাওয়া হয়। গিরিজার মাঝে মাঝে মনে হয় যে ইংরেজরা ভারতীয়দের স্বাধীন করে দিয়েই প্রকৃত পরাধীন করে গেছে। উইনস্টন চার্চিল মিথ্যা বলেননি সেই সময় যে দে আর মেন অফ স্ট্র। স্বাধীনতা দিলেও তা রাখতে পারবে না তারা। পৃথিবীর জনসংখ্যার 1/6 দাবিদার আমরা। এই ভারতবর্ষ এবং সেখানে বিশ্বের নিরিখে দেশের 75% মানুষ দুর্নীতিগ্রস্ত। সেই দেশের পক্ষে স্বাধীনতা বাঁচিয়ে রাখা তো সত্যিই মুশকিলের, খুবই মুশকিলের। হোটেলে ফিরে চান টান করে তৈরি হতে হতেই বেল ক্যাপ্টেনের ডেস্ক থেকে খবর এলো যে গাড়ি এসেছে। গাড়িতে গিয়ে বসেছিলেন সময় মতোই, কিন্তু আজ সল্টলেক স্টেডিয়ামে কোনো সভা বা খেলা ছিল। মারাত্মক জ্যাম। শামুকের গতিতে গাড়ি এগোতে লাগলো। যখন গিয়ে পৌঁছলো রোহিণীদের সুন্দর কিন্তু ছোট দোতলা বাড়িতে, তখন 7:45 বাজে। রোহিণী নিচে নেমে এসে বলল, এতক্ষণে এলে কই ওদি তুমি? তোমাকে মিট করার জন্য কত মানুষে বসে আছে। কুইও গিরিজার ডাক নাম। অনেককেই বলেছে রোহিণী। রোহিণী আর সুশ্রুত ওকে একতলার ল্যান্ডিং থেকে দোতলার বসার ঘরে নিয়ে গিয়ে সকলের সঙ্গে একে একে আলাপ করিয়ে দিল। দেখে ভালো লাগলো যে অধ্যাপক বিশেষ কেউই ছিলেন না, শুধু রামপ্রসাদ আর শিলা সেনগুপ্ত ছাড়া। রামপ্রসাদ সেনগুপ্ত ইকোনমিক্সের, আগে জেএনইউতে ছিলেন, এখন জোকার স্কুল অফ ম্যানেজমেন্টে এসেছেন। তার পাণ্ডিত্য শুধু অর্থনীতিতেই নয়, নানা বিষয় প্রকৃত পণ্ডিতদের যা লক্ষণ।
শিলা ম্যাথামেটিক্সের ছাত্রী, বহুদিন স্টেটসে ছিল। ধবধবে ফর্সা হয়েও ভারী মিষ্টি দেখতে, ভালো গান গায়, রবীন্দ্রসঙ্গীত এবং অতুল প্রসাদের গানও। রোহিণী সকলের সঙ্গে আলাপ করিয়ে দিল গিরিজার। বলল, এ হলো আমার প্রাণের বন্ধু কুইও। গিরিজা দেখলেন অনেকেই হার্ড ড্রিঙ্কস নিয়েছেন, তিনি ও রসে বঞ্চিত। তারপর রোহিণী বলল, তোর জন্য একটা নন অ্যালকোহলিক ককটেল বা মকটেল তৈরি করেছি, খেয়ে দেখ কেমন। রেসিপি কিন্তু বলবো না, এটা রোহিণী স্পেশাল। অন্য ৩-৪ জন যারা রোহিণী স্পেশাল খাচ্ছিলেন তারা চোখ বড় বড় করে বললেন, রিয়েলি গ্রেট। শিলা বলল, দারুণ। গিরিজার সঙ্গে যখন সকলেরই আলাপ হয়, সকলেই যার যার পানীয়র গ্লাস হাতে ওয়েল সেটেলড। তখন রোহিণী বলল, সকলেই এলো, শুধু এখনো এলো না চিকুর। কে চিকুর? গিরিজার সঙ্গে গলা মিলিয়ে ২-৪ জন জিজ্ঞেস করলেন। চিকুর চ্যাটার্জি ভুবনেশ্বরের ফ্লাইটে আসছে, বলেছিল তো সোজাই আসবে এয়ারপোর্ট থেকে। ফ্লাইট নিশ্চয়ই ডিলেড আছে, হপিং ফ্লাইট তো। চিকুর ওড়িশার সম্বলপুর ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কলকাতারই ছেলে কি? গিরিজা শুধলেন। কলকাতারই ছেলে, কিন্তু ওদের পারিবারিক শিকড় তোমাদের ওড়িশাতেই প্রথিত আছে বহু বছর হলো। সেই জন্যই আইএএস পাশ করার পর ও ওড়িশাকেই বেছে নিয়েছে কর্মস্থল হিসেবে। কলকাতাতে আসছেন কেন, ছুটিতে? আরে না, ওর এক ঘনিষ্ঠ জন, পাড়াতো তো বৌদি, কিন্তু খুবই প্রিয় বৌদি, মৃতপ্রায় শুনে শেষ দেখা দেখতে আসছে। কি জানি সে বৌদিই চলে গেল কিনা, তাহলে হয়তো এয়ারপোর্ট থেকে সোজা ওখানেই চলে গেছে। তা হয়তো নাও হতে পারে, তাই গেলে ফোনে এতক্ষণে একটা খবর নিশ্চয়ই দিত। একজন সুবেশ পাকা চুলের বেশ সৌম্যদর্শন পুরুষ গিরিজাকে বললেন, চিকুরবাবু এসে যাবেন, না এলেও ক্ষতি নেই, আপনি তো আছেনই। মানে? একটু অবাক হয়ে বললেন গিরিজা মুগ্ধ চোখ তুলে। গিরিজা ভাবছিলেন অনেক ক্ষীণ বুদ্ধি পুরুষ চুলে কলপ করেন। তাঁরা ভাবেন চলে যাওয়া যৌবনকে বুঝি এমনি করেই ধরে রাখা যাবে। কলপ লাগিয়ে তারা নিজেদের প্রৌঢ়ত্ব বা বার্ধক্যকেই অজান্তে সকলের কাছে প্রতীয়মান করেন যে তা হয়তো তাদের অনেকেই জানেন না। যৌবন কি পুরুষ কি স্ত্রীর সাপের যেমন খোলস তেমনই। সাপ যেমন এক চিকন খোলস বনের নিভৃতে ফেলে রেখে নতুন খোলসে নিজেকে ধীরে ধীরে মানিয়ে নেয়, মানুষেরও উচিত প্রৌঢ়ত্ব বা বার্ধক্যকে তেমনি অবহেলে হাসি মুখে মানিয়ে নেওয়া। জীবনের কোনো পর্বই কোনো সময় ফেলনা নয়, ফালতু নয়। জীবনের কোনো বিশেষ সময়কে ভালোবাসবো আর অন্য কোনো অংশকে ভালোবাসবো না তা নিয়ে বিব্রত হব, এমন মানসিকতাটা বোধহয় সুস্থতার লক্ষণ নয়। যিনি যৌবনের সুন্দর বা সুন্দরী, তিনি বার্ধক্যেও তাই থাকেন, থাকা উচিত অন্তত। যা ছিল তার শেষে যা আছে তাকে তুচ্ছ করাটা সুবিবেচনার কাজ নয়। এমন অনেক পুরুষ ও নারী দেখেছেন গিরিজা, যাদের প্রৌঢ়ত্ব বা বার্ধক্যকে মেনে না নেবার লজ্জাকর চেষ্টা অন্যের চোখে তাদের হাস্যকর করে তোলে। যে পুরুষের হাতের চুল সাদা, নাক কানের লোম পাকা, বুকের সব লোমও সাদা, তিনি কলপ লাগিয়ে যদি মাথার চুল কুচকুচে কালো করে রাখেন, তাকে আর যাই হোক সত্য বলাই যায় না, তার উপরে বরং বলতে হয় ভণ্ডই। এই সব কারণেই সেই সাদা চুলের পুরুষকে আরও বেশি ভালো লাগলো গিরিজার। ওর নাম সিংসপা সেন। নামটা প্রথমবার শুনেই ধাক্কা খেয়েছিল একটা গিরিজা। অদ্ভুত নাম তো, ভদ্রলোকের স্ত্রীর নাম তনিমা। আপনি আছেন মানে? আপনি আছেন মানে আপনার গান দিয়েই শুরু হোক, সিংসপা সেন বললেন। একটু বিব্রত হয়ে গিরিজা বললেন, আমাকে রোহিণী গাইয়ে বলে পরিচয় দিয়েছে নাকি আপনাদের সকলের কাছে? আমি গিরিজা অবশ্যই, কিন্তু গিরিজা দেবী তো নই। কমই বা কি, যা শুনেছি আপনার সম্বন্ধে সেই ভিত্তিতেই বলছি। গান যা জানি তা চানঘরের গানই, কিন্তু সে তো খালি গলার গান। খালি গলাতে এত মানুষের সামনে গাইব কি করে? কোনো বাজনাই যে নেই। ইলেকট্রনিক তানপুরা আছে, আর হারমোনিয়াম তো আছেই, তবলাই শুধু নেই, রোহিণী সোৎসায় বলল। তারপর বলল, আনি? না থাক, একখানি গান গাইবার জন্য অত ক্রিয়াকাণ্ডর দরকার নেই, খালি গলাতেই গাইব।
এখন কি গান গাইব তাই বল তুই। রোহিণী বলল, কুইয়দি, তুমি অতুল প্রসাদের সেই গানটা গাও যেটা আমার খুবই প্রিয়। কোনটা? আমি তোমার ধরব না হাত, নাত তুমি আমার ধরো, যারা আমায় টানে পিছে তারা আমা হতেও অনেক বড়। বেশ, তাই গাইব, কিন্তু তার আগে সিংসপা শব্দটির মানে আমার জানা দরকার। ওটি কি প্রপার নাউন? মানেটা না জানলে অন্য ব্যাপারে মনোযোগ করতে পারবো না। ঘরশুদ্ধ সকলেই গিরিজার সেই কথাতে হেসে উঠল। সিংসপা সেন বললেন, আমার এক খ্যাপাটে মামা ছিল, অরণ্য বিলাসী, বিভূতিভূষণের আরণ্যকের সরজপ্রসাদের মতো, ব্যাচেলার, তাঁরই দেওয়া ওই নাম। তা তো নয় বোঝা গেল, কিন্তু নামের মানেটা কি? গিরিজা বলল, সিংসপা মানে শিশু। মানে মানব শিশু? সিংসপা হেসে বললেন, না না, মানব শিশু নয়, শিশু গাছ, ইংরেজিতে যাকে সিসাম বলে। গোল গোল ছোট ছোট পাতা, খুব শক্ত কাঠ, গরুর গাড়ির চাকা তৈরি হয় সেই কাঠে। একজন বললেন, মানব জন্মের পরম সার্থকতা কি গরুর গাড়ির চাকা হওয়া? আবার সকলে হো হো করে হেসে উঠলেন, কিন্তু সিংসপা একটুও অপ্রতিভ না হয়ে বললেন, মানুষের চেহারা নিয়ে তো কত কোটি কোটি জীবই জন্মান, কিন্তু সকলেই কি মানুষ বা মনুষ্য পদবাচ্য হয়ে উঠতে পারেন? মানুষের মতো মানুষ হতে না পারলে গরুর গাড়ির চাকা হওয়াটাই বা কম সার্থকতা কি? এমন সময় নিচে গাড়ির শব্দ পেয়ে রোহিণী দোতলার বারান্দা থেকে ঝুঁকে দেখে বলল, এই তো চিকুর এসে গেছে। ততক্ষণে গিরিজা গান গাইবেন বলে কার্পেটের মধ্যিখানে এসে বসেছেন। রোহিণীদির পরিচালক গিরিজার বারণ না শুনেই রোহিণীর নির্দেশে তার হারমোনিয়ামটা তার সামনে এসে বসিয়ে দিয়েছে। এই যে চিকুর চ্যাটার্জি, আমার বন্ধু। রোহিণী সগর্বে ঘোষণা করল চিকুরকে নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে। প্রত্যেক মায়েরই কোনো কোনো সন্তান, প্রত্যেক মানুষেরই কোনো কোনো বন্ধু বা পরিচিত থাকে যাকে নিয়ে তার গর্ব কিংবা অস্বস্তি থাকে। চিকুরকে একজন বা বহুজনের সামনে উপস্থিত করিয়ে গর্বিত হবেন না এমন বান্ধবী বা পরিচিতা ওর খুব কমই আছে। চিকুরের মুখ দেখে মনে হলো এমন অভ্যর্থনায় ও অভ্যস্ত। এই বাড়তি প্রাধান্যতে তার নিজের বিড়ম্বিত হবার মতো কিছুই ঘটেনি, কিন্তু চিকুর ঘরে ঢুকতে ঢুকতে মাঝপথে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। ঘরের মেঝের হালকা সবুজ রঙা কার্পেটের ওপর একটি ফলসা রঙা জমি ও হালকা লাল পাড়ের কটকি শাড়ি পরা গিরিজাকে দেখে সপ্রতিভ চিকুর যেন বাকরুদ্ধ হয়ে গেল। সংসারে এসব ঘটনা কারো জীবনে রোজ ঘটে না, কিন্তু রোজ না ঘটলেও ঘটে কারো কারো জীবনে কচ্ছিৎ কদাচিৎ। ঘটলে সেই অঘটন পটীয়সী মুহূর্তটি সারা জীবন অম্লান হয়ে থাকে স্মৃতিতে। চিকুরের মনে হলো এই নারীটিকেই বুঝি সে তার শিশুকালে শ্রাবণ দিনের বৃষ্টি দুপুরে অবচেতন মনে প্রথম কৈশোরের শারদ সন্ধ্যেতে বা মধ্য যৌবনের তাপদগ্ধ দীপিত রাতের স্বপ্নে খুঁজে এসেছে। এই নারীর জন্যই যেন সে জন্মেছিল। গিরিজাও অপলকে চিকুরের দিকেই চেয়েছিল। সমবেত নারী পুরুষরা কি কথা বলছেন বা না বলছেন তার কানে ঢুকছিল, কিন্তু মস্তিষ্কে প্রবেশ করছিল না। সম্বিত ফিরে পেল যখন গিরিজা, রোহিণী তখন বলল, কুইয়ো দিদি, তোমার গান গাইতে হবেই, আর চিকুর তোকেও গাইতে হবে কুইয়ো দিদির গানের পরেই। তারপর রোহিণী জিজ্ঞেস করল চিকুরকে, তোমার সে বৌদি কেমন আছেন? তিনি চলে গেছেন আজ দুপুরেই, কলকাতা এয়ারপোর্টে নেমেই ফোন করেছিলাম। শ্মশানে গেলে না? না। সে কি, যার অসুস্থতার খবর পেয়ে কলকাতাতে এলে তার চলে যাবার খবর পাবার পরও তার বাড়িতে বা শ্মশানে গেলে না? চিকুর বলল, যে মুখখানি গর্ভে ঘুমোয় অথবা চিতা কিংবা কবরে, সেই মুখের সঙ্গে মানুষের যৌবনের মুখের কোনো মিলই নেই। যাকে আমি পছন্দ করতাম বা ভালোবাসতাম তার যৌবনের দেদীপ্যমান হাস্যময়ী মুখটিকেই বাকি জীবন স্মৃতিতে রাখতে চাই। তার ক্যান্সার ক্লিষ্ট ক্লান্ত কেমোথেরাপি লাঞ্ছিত মুখটিকে দেখার চেয়ে না দেখাই ভালো। তবু ভালো সময় এসে পড়েছি এখানে আমি এখন গানের জন্য তৃষ্ণার্ত। শিক্ষিত মানুষের কাছে দুঃখ দুর্দশা ত্রাণ তো গানেরই মাধ্যমে। বলেই চিকুর ঘরের এক কোণে মেঝের উপরে বসে পড়ল আসন পেরি হয়ে।
উচ্ছল আলোজ্জ্বলা হাসির গল্প বুদবুদ ঘেরা ঘরে হঠাৎ মৃত্যুর প্রসঙ্গ এসে পড়াতে ঘরের আবহাওয়া যেন মুহূর্তের জন্য থমথমে হয়ে গেল। কিন্তু গিরিজা যেই ধরল অতুল প্রসাদ সেনের গানের প্রথম কলিটি, আমি তোমার ধরব না হাত, নাথ তুমি আমায় ধরো, অমনি এক সুন্দর শান্তির গম্ভীর বাতাবরণ সকলকে জীবন থেকে মৃত্যুর, মৃত্যু থেকে জীবনের ঘরে আনা নেওয়া করতে লাগলো। চিকুর ভাবছিল, মৃত্যুই তো জীবনের শেষ গন্তব্য। মৃত্যুর মতো অমোঘ সত্য তো মানুষের জীবনে আর দ্বিতীয় নেই। মৃত্যুকে চোখ ঠেরে যারা মৃত্যুর অমোঘতাকে অস্বীকার করতে চায় তারা নিজেদেরই চোখ ঠারে। মঞ্জুলা বৌদিও বড় ভালো গান গাইতেন। তার গলায় শোনা, তার রেকর্ডে গাওয়া রবীন্দ্রসঙ্গীতখানি কি সুর বাজে আমার প্রাণে, আমি জানি আমার মনই জানে, গানখানি চিকুরের কাছে ভ্রমর গুঞ্জনের মতো ফিরতে লাগলো। ও কলকাতাতে এসেছিল বটে, কিন্তু মঞ্জুলা বৌদি জীবিত থাকলেও তার কাছেও যেত না। ও এসেছিল তার ছেলেদের ও বৌমাদের সঙ্গে দেখা করতে। একসময় গিরিজার গান শেষ হলো। তাকেই আরেকটি গান গাইতে সঙ্গে সঙ্গে অনুরোধ না করে রোহিণী বলল, কেমন শুনলে তোমরা সকলে আমার কৈয় দিদির গান? বলেই কারো উত্তরের অপেক্ষা না করেই বলল, চিকুর তুই একটা ব্রহ্মসঙ্গীত শোনা আমাদের। দিল্লির সুধীরচন্দ্র মশাইয়ের কাছে তো অনেক ব্রহ্মসঙ্গীত শিখেছিস। চিকুর এক মুহূর্ত চুপ করে থেকে বলল, তা গাইছি, কিন্তু একটি গানই, গানটি গেয়েই আমি চলে যাব। খাবি না? সে কি রে? না সুশ্রুত, তুই আমাকে একটা স্টিফ নিট হুইস্কি দিতে পারিস? শরীরে মনে ভীষণই ক্লান্ত বোধ করছি। সে কি রে, তুই তো এসব খেতিস না? আমাকে তো কত গালাগালি করেছিস এজন্য এক সময়। এখনো খাই না, রোজ খাই না বলেই তো ওষুধের কাজ করবে। দে শিগগির দে। নেশা আমাকে পায়নি, আমার ইচ্ছে হলে আমি কোনো নেশাকে কখনো কখনো পাই। এই বললি যাবি না, আবার বলছিস যাব। ওখানে সোজা গেলে আর এখানে ফিরে আসতে পারতাম না, তাই ঘুরে গেলাম। না এলে অবশ্য খুব বড় প্রাপ্তি থেকে বঞ্চিত হতাম। কি প্রাপ্তি? তোর কৈয় দিদির দর্শন এবং গান শোনা। গিরিজা মুখ তুলে চিকুরের দিকে চেয়ে আবার মুখ নামিয়ে নিলেন। সারা পৃথিবী ঘোরা বিদুষী এবং সুন্দরী গিরিজা জীবনে যেন এই প্রথমবার অপ্রতিভ হল। বাইরে অজানা অন্ধকার নেমে এলো, আর ভিতরে আলোর রোশনাই। তার অন্তরের অভ্যন্তরে যে নেগেটিভ তারটি এত বছর একটি পজিটিভ তারের বাঁধনে পড়ার অপেক্ষাতে ছিল, সেই বিনি সুতোর বাঁধনটি যেন এতদিনে মন্তব্রত হল। গিরিজার বুকের মধ্যে থেকে কে যেন বলে উঠল, যা হবার তা হয়ে গেছে এ জন্মের মতো। চিকুর হুইস্কিটি শেষ করে একটি অপ্রচলিত ব্রহ্মসঙ্গীত গাইল। তাঁরে দূর জানি ভ্রম সংসার সংকটে, আছে বিভু তোমা হতে তোমার নিকটে। গানটির রেশ কাটতে না কাটতেই 6 ফিট 1 ইঞ্চি লম্বা চিকুর ছেঁড়া ধনুকের মতো দাঁড়িয়ে হাত জোর করে সকলকে নমস্কার করে চলি বলে চলে গেল। সুশ্রুতকে গাড়ি অবধি পৌঁছে দিতে গেল। সিঁড়িতে চিকুর প্রশ্ন করল, তোদের ওই কুইয় দিদিকে এতদিন কোথায় লুকিয়ে রেখেছিলি? ওর স্বামী আসেননি? ওর স্বামী নেই। ভদ্রমহিলার পুরো নাম? গিরিজা পারিজা। পারিজা ওর মা বাবার পদবী। বিয়ে হয়েছিল, বিদেশেই হয়েছিল। 1.5 বছর পর বিদেশেই ডিভোর্স হয়ে গেছে। কিন্তু কৈয় দিদি পরিচয় দেয় মিসেস পারিজা বলে। কেন? এদেশে কুমারী মেয়েদের এখনো অনেকই বিপদ, তাই MS এর দিনেও সে মিথ্যে মিসেস হয়ে রয়েছে। ভারতীয় মেয়েদের সত্যি সত্যি স্বাধীন হতে এখনো বহু যুগ লাগবে। কথাটা দুঃখের হলেও সত্যি। গিরিজা পারিজা নামটি বেশ চেনা চেনা ঠেকল চিকুরের। ভাবল, চারুমতি যে গিরিজার কথা বলে ইনি তিনি নন নিশ্চয়ই। ভদ্রমহিলা সম্বন্ধে কিছুই জানা হলো না। চিকুর চলে গেল। সুশ্রুত উপরে আসতেই গিরিজা শুধলেন, মানুষটি বড় ছটপটে। গান তো গাইলেন না, যেন প্রাণই নিংড়ে দিলেন। ওর পরিবারও কি সম্বলপুরেই থাকেন নাকি? রোহিণী বলছিল উনি নাকি বামরা না সম্বলপুর কোথায় থাকেন। আমি তো বামরাতেই নামবো গিয়ে ঝাড়সুগদা থেকে। হয়তো কখনো দেখা হয়ে যাবে। পৃথিবীটা তো ছোটই, খুবই ছোট। সুশ্রুত বলল, রোহিণী ঠিকই বলেছে। কি ঠিক বলেছে? রোহিণী ট্রে ভর্তি ফিশ ফিঙ্গার নিয়ে ঘরে ঢুকতে ঢুকতে প্রশ্ন করল।
না, তুমি কুইও দিদিকে বলেছ যে চিকুর ওড়িশার সম্বলপুর না কোথায় যেন থাকে? হ্যাঁ, রোহিণী বলল। সুশ্রুত বলল, চিকুর ব্যাচেলার, ওর পরিবারের ঝামেলা নেই। পরিবার কি ঝামেলা? আই অবজেক্ট, কোনো মহিলা বললেন। গিরিজা ভাবছিলেন, হয়তো অনেক সময়, কিন্তু সব সময় অবশ্যই নয়। কল্যাণী আসু চারুমতি। মনে আছে প্রথমবার তোমাকে যখন চিঠি লিখি, তুমি আমাকে জবাবে লিখেছিলে, তুমি কি আমার জ্যাঠামশাই যে কল্যাণী আসু বলে সম্বোধন করেছ? উত্তরে আমি লিখেছিলাম, কল্যাণ কামনাতে সকলেরই অধিকার থাকে। জ্যাঠামশাই না হয়েও কল্যাণ কামনা অবশ্যই করা যায়। তুমি চারুমতি হতে পারো, কিন্তু তুমি আমার কাছে কল্যাণীও অবশ্যই। যে আমার কল্যাণ কামনা করে কায় মনোবাক্যে, সে তো আমার চোখে অবশ্যই কল্যাণী ছিল এবং থাকবে। কলকাতা থেকে লিখছি বলে তুমি হয়তো অবাক হবে। আসার কথা ছিল না, কিন্তু না এসে পারা গেল না। তুমি আমার সম্বন্ধে অনেক কিছুই জানো, আবার অনেক কিছু জানো না। তোমার সম্বন্ধেও আমি অনেক কিছু জানি, আবার জানিও না। একজন মানুষ অন্যের কাছে যত প্রিয়ই হোক না কেন, তার সম্বন্ধে সবই জেনে ফেলাটা অবশ্যই এক দুর্দৈব। একে অন্যকে পুরোপুরি জেনে ফেললে সম্পর্কের মধ্যে কোনোই রহস্য থাকে না। আর সব সম্পর্কই বাঁচিয়ে রাখে, সম্পর্ককে সজীবিত করে রাখে এই রহস্যই। আমার মনে হয় ৯৯% দম্পতি এই গোপন কথাটি জানে না। মানেন তো নাই। স্ত্রী বা স্বামীর শরীরকে আঁতিপাতি করে খুঁজে তার সব রহস্য অবশ্যই আবিষ্কার করা যায় সহজেই, কিন্তু মানুষ তো শরীর সর্বস্ব জীব নয়, ভাগ্যিস নয়। মানুষের মনকে চিরদিনই দুর্গেও রাখাটাই উচিত। যে পুরুষ বা নারী তার স্ত্রী বা স্বামীর মনের খোঁজ করেছেন চেটেপুটে এবং হয়তো পেয়েছেনও, সব ঝুলি ঝেড়ে ঝুড়ে একটুও বাকি না রেখে, তিনি বড়ই হতভাগ্য। তুমি তো আমার স্ত্রী নও, তুমি বন্ধু। কখনো কখনো মানসিক সম্পর্কের বেলাতে বন্ধু স্ত্রী বা স্বামীর চেয়েও বড় হয়ে ওঠে। তবু তারও মনের সব ফাঁক ফোকরের খোঁজ করতে যাওয়াটা চরম মূর্খের কাজ বলেই মনে হয় আমার। দেখেছ, একটি সরল কথা লিখতে গিয়ে তাকে কত জটিল করে তুললাম। এই দোষ আমার, সবেতেই খেই হারিয়ে ফেলি। এখানে এসেছি আমার এক অত্যন্ত প্রিয়জনের দুরারোগ্য অসুখের খবর পেয়ে। রোগ শুধু দুরারোগ্যই নয়, তার অন্তিমকালে উপস্থিত হয়েছিল। এসেছি বটে, কিন্তু তাকে চোখে দেখতে আসিনি। জীবনের একটা সময়, এবং হয়তো সবচেয়ে সুন্দর সময়, এই বৌদিই আমার সবচেয়ে প্রিয়তম মানুষ ছিলেন। এ জীবনে সুন্দরী অনেকই দেখলাম, কিন্তু নারীর শারীরিক সৌন্দর্যই শুধু হয়। পুরুষ নারীর মধ্যে যা কিছু নারী সুলভ দেখতে চিরদিনই ভালোবাসে, তাই ১০০% ছিল তার মধ্যে। তার হাঁটা চলা, কথা বলা, তার হাসি, তার ব্যবহার, তার সাজ পোশাক, তার কচ্চিৎ রাগ, তার গান, এসবেরই মধ্যে একজন শিক্ষিত সুরুচিসম্পন্ন রবীন্দ্র প্রভাবিত পুরুষ একজন নারীর মধ্যে ঠিক যেমনটি প্রত্যাশা করেন, সেই প্রত্যাশার পুরোটাই পূরিত হতে দেখেছি। যে বয়সে প্রেমের মানে জানতাম না, শারীরিক সম্পর্ক সম্বন্ধে কোনো ধারণা ছিল না, মানসিকতাতে দেবশিশু ছিলাম, এই ধরনের পবিত্র মোহকেই প্রেম বলে জানা ছিল যখন, তখন তাকে আমি দেখি এবং প্রেমেও পড়ি। তিনি আমার আত্মীয়া ছিলেন না, এক পাড়াতেও বাস ছিল না আমাদের। রবীন্দ্রনাথের গান শিখতে গিয়ে, নাটক করতে গিয়ে তার সঙ্গে আমার হঠাৎই দেখা। প্রথম দেখার ক্ষণটি মনে পড়ে, পড়বে চিরদিন। মনে হয়েছিল রবীন্দ্রনাথের কোনো নায়িকাই বুঝি সশরীরে এসে উপস্থিত হলেন। তার মুখে বুদ্ধির বিদ্যুৎ দীপ্তি ছাড়া অন্য কোনো প্রসাধন ছিল না। চশমার আড়ালে ঝকঝকে দুটি উজ্জ্বল চোখ, সেই চোখ মুখের ন্যূনতম সাহায্য ছাড়াই কথা বলতে পারত অবলীলায়। না বলেও কি করে অনেকই কথা বলা যায় তা শিখেছিলাম ওর কাছেই। বৌদি চলে গেলেন। গতকাল এয়ারপোর্ট থেকেই ওদের বাড়িতে ফোন করে যখন খবরটা পেলাম, তখন কেওড়াতলাতে যেতে পারতাম সহজেই, কিন্তু আমার এক বন্ধুর বাড়িতে পথে কিছুটা সময় কাটিয়ে তারপরেই ওদের বাড়ি গেলাম। তাকে ফুল ঢাকা কাচের গাড়িতে করে নিয়ে যাওয়ার অনেকই পরে।
যে মুখকে সৌন্দর্যের সংজ্ঞা বলে জেনে এসেছি, যে হাসিকে বসন্ত বনের ফুল ফোটা বলে জেনেছি, যে কণ্ঠস্বরকে বনমর্মর বা অরণ্য নির্ঝরের বিকল্প বলে জেনেছি, সেই মানুষকে বাকরুদ্ধ, যন্ত্রণাক্লিষ্ট, কেমোথেরাপি লাঞ্ছিত অবস্থায় দেখব কী করে? যদি না দেখে পারা যায়, তবে কোনো প্রিয়জনেরই চলে যাওয়ার পরের অমন রূপ না দেখাই হয়তো ভালো। আমি অন্তত তাই মনে করি। আমার যদি নিজের কোনোদিন ক্যান্সার হয়, হতে তো পারি, তবে আমি পিস্তল দিয়ে গুলি করে আত্মহত্যা করব। কারণ আমার কারণে অন্যদের অমন যন্ত্রণার ভাগিদার কখনোই করব না। এই রোগে রোগী যত না ক্লিষ্ট হন, তার চেয়ে অনেকই বেশি ক্লিষ্ট হন তার কাছের জনেরা, তাকে যারা ভালোবাসতেন তাঁরা। তবে সুখের কথা এই যে এখন এমনই একটা সময় এসে আমরা উপস্থিত হয়েছি যে কারোকে সত্যিই ভালোবাসেন এমন মানুষের সংখ্যা ক্রমশই কমে আসছে। যে নগণ্য মানুষে কারোকে ভালোবাসেন বলে দেখান, তাদের ভালোবাসাও অধিকাংশ ক্ষেত্রেই শুধুমাত্র স্বার্থেরই ভালোবাসা। আজকাল আমার মাঝে মাঝেই মনে হয় পৃথিবীটার নিজেরই বোধহয় ক্যান্সার হয়েছে। পৃথিবীরও কেমোথেরাপি দরকার। ছেলে মেয়েকে মানুষ করে তোলার সাধনাতে যৌবন ও প্রৌঢ়ত্বেরও অনেকখানি নষ্ট করেছেন যে মা বাবা নিজেদের কতভাবে বঞ্চিত করেছেন ছেলের পরীক্ষা, মেয়ের গানের স্কুল বা সেমেস্টারের জন্য। সেই মা বাবারই মৃত্যুশয্যায় সেই মানুষ হওয়া ছেলেমেয়েরা যখন 3 মিনিটের মধ্যে মৃত্যুর খবর পেয়েও বাহামা বা গ্রিস বা হাওয়াই হলিডে ক্যান্সেল করে আসতে পারে না, তখন মানুষ বিজ্ঞানের যে এত সব অগ্রগতি নিয়ে গর্ব করে, তা ন্যায্য কি ন্যায্য নয় তা নিয়ে ভাববার অবকাশ অবশ্যই ঘটেছে। প্রথম বিশ্বযুদ্ধের পরে বার্ট্রান্ড রাসেল তার কনকোয়েস্ট অব হ্যাপিনেস বইটিতে বলেছিলেন যে ইংল্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে যন্ত্ররাই মানুষের একঘেয়ে যান্ত্রিক মান্ডেন সব ক্রিয়াকাণ্ডতে লিপ্ত হতে পারবে, আর মানুষেরা গান গাইবে, ছবি আঁকবে, লিখবে, দর্শন নিয়ে পড়াশোনা করবে। কিন্তু দেখা যাচ্ছে এতদিন পরে ঠিক উল্টোটাই হলো। মানুষের যাবৎ ক্রিয়াকাণ্ড আরও সাফল্য, আরও টাকা, প্রতিযোগিতাতে হার জিত এর জন্যই নিয়োজিত হলো। জীবিকা জীবনকেই গ্রাস করে ফেলল। তার একটুও সময় নেই দাঁড়াবার, ভাববার, সে কোন সর্বনাশের দিকে দৌড়ে চলেছে সে বিষয়ে সচেতন হওয়ার। উনি লিখেছিলেন, উই ডু নট স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, উই স্ট্রাগল টু আউটশাইন আওয়ার নেবার্স। আমার মনে হয় চারুমতি, আজকের পৃথিবীর তাবৎ মানুষের এই ছুটোছুটি, পশ্চিম দেশের এই জীবন সংগ্রাম, এর সবই জাস্ট টু আউটশাইন আওয়ার নেবার্স। অথচ এই কথাটা আজও তারা বুঝল না। প্রতিবেশীর যেমন বাড়ি আছে, তার যেমন গাড়ি আছে, তার ছেলে যেমন স্কুলে পড়ে, আমার তার চেয়েও অনেক ভালো গাড়ি, বাড়ি বা স্কুল চাই। না হলেই গভীর নৈরাশ্য, ফ্রাস্ট্রেশন, হাইপার টেনশন, ঈর্ষায় সবুজ হওয়া। অথচ ঠান্ডা মাথাতে ভেবে দেখলে বুঝতে পারবে যে আমাদের বাবা ঠাকুরদারা আজকের তুলনায় কম রোজগারে, কম আরামে, কত কম ছুটোছুটি করেও কত শান্তিতে, কত সুখে তাদের জীবন কাটিয়ে গেছেন। চারুমতি, আমি তোমাকে চিঠিটা লিখছি আমার বাবার স্টাডিতে বসে। ঠাকুরদার গড়গড়ার নলটি এখনো আছে, আছে গ্র্যান্ডফাদার ক্লকটি, বাবার পাইপ রাখার র্যাক, আছে 70 বছরের পুরনো ব্রাদার আমেরিকান পোর্টেবল টাইপরাইটারটিও। অগণ্য বই আছে বিভিন্ন বিষয়ের উপরে। আইনের বই তো আছেই। এবারই জানলাগুলো খুব বড় বড়, ঘরের ছাদও অনেকই উঁচু। বড় বড় জানলার পাল্লাতে পাখি বসানো, বাইরের আলো তা দিয়ে ইচ্ছে মতো কম বেশি ভিতরে আনা যায়। এ ঘরে এয়ার কন্ডিশনার নেই, বলাই বাহুল্য হিটারও নেই। সেই প্রজন্মের সব বড় মানুষই শুধু বঙ্গভূমেরই নয়, পৃথিবীর সব জায়গাতেই এয়ার কন্ডিশনার, হিটার, এমনকি ফ্যান ছাড়াই তাঁদের সব অমর কীর্তি রেখে গেছেন। সেই সব কবি, সাহিত্যিক, চিত্রকর, দার্শনিক, বৈজ্ঞানিক, সেনাপতি, চিকিৎসকেরা যা করে গেছেন তা আমাদের পক্ষে অভাবনীয়। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের অসহ্য গরম ও শীত কাটিয়ে গেছেন ফ্যান ও হিটার ছাড়া একটা সময় পর্যন্ত। এমনকি সত্যজিৎ রায়ের কাজের ঘরেও কোনো এয়ার কন্ডিশনার ছিল না, শুধু ফ্যান, এবং লোডশেডিংয়ের সময় ফ্যান ছাড়াই ছবি, লেখা এবং চলচ্চিত্রের কাজ করে গেছেন তিনি। সাম্প্রতিক অতীতের থেকে মানুষের সব কিছু সাধনা ও আবিষ্কারই আরাম নির্ভর, যন্ত্র ও কম্পিউটার নির্ভর
এবং সাধনার ফলও আরামের ও বিলাসের সামগ্রী। যা কিছুই সুন্দর প্রকৃতির দেওয়া এবং মানুষেরও বানানো এতকাল ধরে, তার সব কিছুই ধ্বংস কিভাবে করা যায় সেই সব যন্ত্রের উদ্ভাবনই এখনকার মানুষদের কৃতিত্ব। আরও অর্থের যোগান, আরও ধ্বংসকারী যন্ত্রপাতির উৎপাদন, এইটুকুই আমাদের কৃতিত্ব। যন্ত্রের হাতে দাস করেছি আমরা আমাদের। নিজেদের মস্তিষ্কের ব্যবহার ধীরে ধীরে ভুলে যাচ্ছি। অঙ্ক কষছে যন্ত্র, প্লেন ও জাহাজ চালাচ্ছে যন্ত্র, বাজনা বাজাচ্ছে যন্ত্র, আমাদের দাঁত মাজছে এবং পা টিপছে এখন যন্ত্র। আমাদের মধ্যে খুব কম মানুষেরই এখন মূল্যবোধ আছে, শুভবোধ আছে, ঈশ্বরবোধ আছে। ঈশ্বর থাকুন আর নাই থাকুন, তিনি আছেন বলে কল্পনা করলেও তো আমরা অনেকই অন্যায় কাজ থেকে নিজেদের নিরস্ত করতে পারি। স্বর্গ নরক থাকুক আর নাই থাকুক, আছে বলে মেনে নিলে স্বর্গ লাভের আশায় অথবা নরক যন্ত্রণার ভয়ে আমাদের ন্যায় অন্যায় বোধ জাগরুক থাকলে ক্ষতি কী ছিল, তা আমার বুদ্ধির বাইরে। এত কথা এত দীর্ঘ চিঠিতে এই ইমেলের দিনে হঠাৎ লিখছি কেন তা আমি জানি না। হয়তো যে ঘরে বসে আমার বাবা ঠাকুরদা মবলা বা নরম লাল হলুদ পার্কার ডুওফোল্ড কলম দিয়ে দীর্ঘ সব চিঠি হাতে লিখতেন, সেই ঘরে বসেই চিঠি লেখার কারণেই হয়তো আমার উপরে তাদের ভর হয়েছে। হাতে চিঠি লেখার মতো প্রায় প্রাগৈতিহাসিক যোগাযোগের পুরনো পদ্ধতি আমাকে পেয়ে বসেছে। জানি না তুমি এই দীর্ঘ আত্মকথনে বিরক্ত হচ্ছ কিনা, কিন্তু চারুমতি, তোমাকেই এত সব ভারী ভারী কথা বলতে বসার পেছনে এক বিশেষ কারণ আছে। সেই কারণটা হলো তুমি মানুষ গড়ার কারিগর হতে চলেছ। শুধু তাই নয়, তুমি আমারই মতো আরও অনেককে তাতে সামিল করতে চলেছ। তোমার উপর এই দেশের অনেক শিশুর ভবিষ্যৎ নির্ভর করবে। তারা মানুষের মতো মানুষ হবে। রবীন্দ্রনাথের পূর্ণ মানুষের আদর্শে অনুপ্রাণিত হয়ে বড় হয়ে উঠে এই গ্যাংরিন সেট করে যাওয়া দেশে নতুন হাওয়া আনতে পারবে, প্রকৃত ভারতীয়ত্বে সমৃদ্ধ হতে পারবে। তাই এত কথা বললাম। আশা করি তোমার ধৈর্যচ্যুতি ঘটালাম না। মায়ের দেওয়া আমার একটা সোনালি পাথরের বডির সেফার্স কলম খুঁজতে খুঁজতে এ ড্রয়ার সে ড্রয়ার দেখতে দেখতে বাবার একটা ডায়েরি খুঁজে পেলাম। তাতে নিজের কথা যত না আছে, আছে অন্য বড় মানুষদের কথা। সেই কলমটা খুঁজে পেলাম না বটে, তবে ওই অমূল্য সম্পদটি পেয়ে উত্তেজিত হয়ে আছি। বাবা যে এত বিষয়ে এত কিছু ভাবতেন, এত পরস্পর বিরোধী বিষয়ে পড়াশোনা করতেন, তার পেশার বিষয় ছাড়াও তা একেবারেই জানা ছিল না। অথচ কোনো দিন তাকে জ্ঞান দিতে বা জ্ঞান দেখাতে দেখিনি। এমনটি বোধহয় ঘটে থাকে। যেখানেই গভীরতা সেখানেই জল ঢেউহীন। জীবনের সব ক্ষেত্রেই বোধহয় এই কথাটি খাটে। আমার সহপাঠী দেবর্ষীর অবিবাহিত ঠাকুরদা আর্মির জেনারেল ছিলেন। অবসর নিয়ে মুসৌরির নির্জনে একটি ভিলা কিনে সেখানেই থাকতেন। ভ্যালে, বাবুর্চি, একজোড়া ডোবারম্যান কুকুর এবং দারুণ একটা সেলার এবং লাইব্রেরি ছিল। তিনি দেবর্ষীকে চিঠি লিখতেন অনেকটা এইভাবে। দেবর্ষী ও ঠাকুরদার সব চিঠি আমাকে দেখাতো। আমাকে তার অঢেল সম্পত্তি থেকে দানও করেছিল একটি। আশ্চর্য, সেই চিঠিটা বেরোলো কাল রাতে শোভার ঘরের চেস্ট অফ ড্রয়ার্স থেকে। মা আমার স্কুলের পোশাকও সব যত্ন করে তুলে রেখেছিলেন। বছরে একবার শালকরের দোকানে পাঠিয়ে ধুইয়েও আনতেন। মা চলে যাবার পরে আর কেউই সেসবের যত্ন করে না। ধুলো মলিন হয়ে পড়ে আছে। একটি গরম ব্লেজারের বুক পকেট থেকে ওই চিঠিটা বেরোলো আজ এত বছর পরে। তোমাকে শোনাবার লোভ সামলাতে পারছি না। মাই ডিয়ার দাদুমণি, 1, মুসৌরিতে এখন হেভি ঠান্ডা, -2 চলছে। দিল্লি কি বলছে? 2, আমি ভালো আছি। 3, তুমি নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকতেই হবে। 4, ভালো ইউনিভার্সিটিতে পড়ছো, হেভি ফান্ডা যাতে হয় তাই দেখো। রিয়েল শিক্ষা অন্য কারোর জন্যই নয়, অন্য কারোকে ইমপ্রেস করার জন্যও নয়, না ঠাদাকে, না বাবাকে, না টিচিং স্টাফকে। শিক্ষা চিরদিনই নিজের জন্য। তা তোমার এতখানি যে তোমার আন্ডারগার্মেন্টও ততখানি নয়। শিক্ষাই তোমার জীবনকে অন্য 10 জন অশিক্ষিত অর্ধশিক্ষিতদের জীবন থেকে আলাদা করতে পারে। শিক্ষাই মানুষের সবচেয়ে কোভেটেড সম্পত্তি হওয়া উচিত।
ভালো এডুকেশনাল ইনস্টিটিউশন ছাত্রদের শিক্ষিত হওয়ার সুযোগ করে দেয়, কিন্তু সেই সুযোগের কতটুকু তুমি সদ্ব্যবহার করবে আর করবে না তা শুধুমাত্র তোমার নিজের উপরেই নির্ভর করবে। Until now you have done extremely well. I am very much proud of you. Keep it up, beta. My dear sir, keep the flag flying. কখনোই মনে করো না দাদা যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পড়াশোনা শেষ হয়ে গেলেই তুমি দিগ্গজ হয়ে গেলে। আসল পড়াশোনা শুরু করতে হবে তারপরে। দ্য পারপাস অফ এ ইউনিভার্সিটি ইজ টু ব্রিং দ্য হর্স নিয়ার দ্য ওয়াটার অ্যান্ড টু মেক ইট থার্স্টি। জ্ঞানের পিপাসা জাগিয়ে তোলাই কাজ বিশ্ববিদ্যালয়ের। আমি জানি দাদা তোমাদের স্কুল কলেজে কেমন শিক্ষা পাও তোমরা। কলেজের সেকেন্ড ইয়ারে থাকতেই আর্মি সার্ভিস কমিশনের পরীক্ষাতে বসে পাশ করে পুনের কাছে খাদাক ভাসালাতে চলে গিয়েছিলাম, ন্যাশনাল ক্যাডেট একাডেমিতে। সেনাবাহিনীর অফিসারদের যে শিক্ষা দেওয়া হয় তার অনেক কিছু থেকেই তোমরা বঞ্চিত হও বলে আমার বিশ্বাস। জীবনে সার্থক হয়ে ওঠার জন্য সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হচ্ছে নিয়মানুবর্তিতা, কর্তব্য জ্ঞান। এই জিনিসটাই আমাদের মজ্জাতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আর্মিতে আমরা একটা কথা ব্যবহার করি সময় সম্পর্কে, 6:30 আওয়ার্স শার্প বা 2:30 আওয়ার্স শার্প। তার মানে সকাল 6:30 মানে 6:30, দুপুর 2:30টেও তাই। আরও একটা কথা, আর্মিতে তোমার সিনিয়র অফিসার তোমাকে যদি কোনো কাজ করার আদেশ দেন তাহলে তিনি ধরেই নেন যে কাজটি সুসম্পন্ন করে তুমি তাকে জানাবে। আমরা বলি রিপোর্ট ব্যাক। সিভিলিয়ানদের মধ্যে দেখি কেউ তার কোনো অধস্তন কর্মচারীকে ডেকে 4টি কাজের ভার দিলেন। তিনি সেই কাজ কটি করলেন কিনা সেই তথ্য তার পেট থেকে বের করার দায়িত্ব সেই ওপরওয়ালারই। বুঝলে দাদু, জীবনে সফল হতে হলে মারাত্মক মেধাবী হওয়ার দরকার অনেক সময় থাকে না। সময় জ্ঞান, দায়িত্ব, কর্তব্যজ্ঞান থাকলেই জীবনে উন্নতি করার সম্ভাবনা শুরু হয়। তুমি অধ্যাপনাই করো, ব্যারিস্টারি করো বা ডাক্তারি হও, শুধু এইটুকু জানবে যে কাজে ফাঁকি দিলে যে সবচেয়ে ফাঁকিতে পড়ে সে নিজেই। সাধারণ চাকরির বেলাতে একথা আরও বেশি করে প্রযোজ্য। তুমি যদি ভালো করে কাজ করো, কাজটি শিখে নাও, তবে অন্য মালিক তোমাকে ডবল মাইনে দিয়ে ডেকে নিয়ে যাবে। ভালো করে যে কাজ করে ডিউটি আওয়ার্সেরও বেশি, লাভ হয় আসলে তারই। কাজ জানলে মালিকের অভাব কি? বর্তমান মালিক তোমার যোগ্যতা যদি বুঝেও না বোঝার ভান করে থাকে তবে অন্যের কাছে চলে যাবে বুক ফুলিয়ে। কিন্তু না জানলে এবং না করলে ওই একই জায়গায় মান সম্মান জলাঞ্জলি দিয়ে সারা জীবন ঘষতে হবে। এই প্লেন ট্রুথটি আমরা যেদিন বুঝব, কাজের সংস্কৃতিতে তার যোগ্য মর্যাদা যেদিন আমরা দিতে শিখব, সেদিন আমাদের দেশের অবস্থা ফিরে যাবে। খারাপ যা কিছুই ঘটছে তার কিছু দায় আমাদের নিজেদের উপরেই বর্তাবে। যারা একথা অস্বীকার করে সেই সব মানুষের আত্মসম্মান জ্ঞান নেই। একদিনের পক্ষে তোমাকে একটু বেশি জ্ঞান দিয়ে দিলাম না দাদু? তোমার রেজাল্ট দেখে আমি খুব খুশি হয়েছি। আই এম প্রাউড অফ ইউ দেবর্ষী। প্লিজ কিপ ইট আপ, কিপ দ্য ফ্ল্যাগ ফ্লাইং মাই ডিয়ার। ইয়োর ঠাদা। চারুমতি, বুঝলে কেমন? স্কুল করতে যাচ্ছ তুমি আর এমন হাবভাব করছি যেন আমি এডুকেশনাল পিএইচডি ডিগ্রিধারী। তোমার চারপাশে তো বিদ্বান বিদুষীদেরই ভিড়। আমার মতো অশিক্ষিতের কি বলার আছে তা শোনার সময় কি আছে তোমার? আমি চাই যে তোমার স্কুলকে যেন সারা দেশে একদিন আদর্শ স্কুল বলে সবাই গণ্য করতে বাধ্য হয়। এছাড়া আমার আর কিছুই চাইবার নেই। ভালো থেকো। টেক কেয়ার। ইতি চিকুর। পুনশ্চ, কলকাতাতে আমার এক বন্ধুর বাড়িতে মিসেস পারিজা নামে এক মহিলার সঙ্গে আলাপ হলো। দারুণ মহিলা। তুমি একজন মিসেস পারিজার কথা লিখেছিলে আমাকে। ইনি নিশ্চয়ই তিনি নন। আজ এ পর্যন্তই। উপন্যাসের 6ষ্ঠ পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।